কাল তুমি আর তোমরা ছিলে আমায় ভুলে, আজ তোমরাই এসে কালের নিয়মে আমার ঘর ভরালে তাজা ফুলে। গরিবের জন্য পার্টি বলে আলটিমেটলি গরিবকে লুট করার পার্টি কি করে চোখের সামনে হয়ে উঠলো আমরা সবাই দেখে। যে আগে মিনিমাম সত্যিটা নিজেকে বলা প্র্যাকটিস করো। এই জয় আসলে জয় নয়, এই জয় আসলে অনেক বড় দায়িত্বের বোঝা মানুষ ভরসা করে দিল। বৃষ্টি হলে দুয়ারে নর্দমা। আমার মনে আছে যে আপনারা গিয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন, মানুষ জানিয়ে দিচ্ছিলেন সেদিনই যে তারা কি করতে চলেছেন, কেউ ডিরেক্টলি কেউ ইনডিরেক্টলি, প্রত্যেকেই বলছিলেন পাল্টানো দরকার। মানে আমার মনে আছে সেই ইন্টারভিউটার সময়তে বলে না, এই ময়লা এসে যদি ঘর ঢেকে দিয়ে যায়, তার আস্তরণ যদি মোটা হয় সেটা সরাতে সময় লাগে। যারা অন্যায় করছেন তাদের অন্যায় দেখেও যারা ভুলে যাবে তারাই যোগ্য, আর যারা অন্যায় দেখতে পাবেন বা প্রতিবাদ করবেন তারা অযোগ্য, তাদের পেটের ভাত কেড়ে নাও, তাদের ব্যান করে নাও, এটা হয়ে গেছিল কালচার। তবে যাদের এসব না করলেও জীবনটা দারুণভাবে চলে যেত, তারা কেন এই মানুষকে যারা লুট করছেন, ক্ষতি করছেন, তাদের পক্ষ নিয়ে প্রচার করলেন, তাদের প্রার্থী হলেন? তাদের কয়েকজনকে দেখে খুব বিস্ময় লাগে। কি মনে হয় যে এই রাহুলের মৃত্যুর তদন্ত সঠিক পথে এগোবে? যে কাদাটা ছোঁড়া হয়েছিল রাজের দিকে, সেই কাদাটা রাজ চক্রবর্তীর মতো একজন গুণী পরিচালককে ছোঁড়া হয়নি। দেবের যদি মনে হয় যে এটা তো সত্যি ঘটনা, দেব তো আমাদের মতো ছাত্র রাজনীতি করে, এরা তো কেউই আসেনি, মানে পার্লামেন্টে যাওয়ার সময় বা বিধানসভায় যাওয়ার সময় কেউ তো বলেনি আমি কিন্তু রাজনীতি জানি না কিন্তু ঢুকছি, এটা বলে তো কেউ ঢোকেনি। যে ভরসা এবং ভালোবাসা তিনি নিজের ইচ্ছায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং চোর তকমা নিজেই নিজের গায়ে মেখেছেন অন্যায়কে প্রশ্রয় দিয়ে, তাঁর ইচ্ছা, তাই তিনি প্রাক্তন। এই সময় আরও তিনি মন দিয়ে ছবি আঁকবেন, কবিতা লিখবেন, সে মানুষ বুঝতে পারুক আর না পারুক কী বলছে বা কী দেখছে। রামচন্দ্র যেমন সেতু বোনার সময় কাঠবিড়ালিও হেল্প করেছিল পাথর নিয়ে এসে ছোটো হাতে, ঠিক তেমন যে কোনো বিষয় সম্পর্কে আমি যতটুকু জানি সেটুকু তার কাছে যোগান দিয়ে তার কাজটা যে অচলায়তন বানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গকে তো সব দিক থেকে সাজাতে হবে, পেটে ভাত হাতে কাজ, এটা তো আনতে হবে। একটু নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো মজবুত করতে হবে, ব্যবসা, এগুলোকে পোক্ত করতে হবে। কিন্তু মিডিয়ার কাজ তো মিডিয়া করবেই, নামগুলো তুলে ধরবেই, প্রশ্নগুলো তো তুলবেই। আমার এই ক্ষেত্রে মনে হয় যে এরা অত্যন্ত বুদ্ধিমান অপরাধ সংগঠিত করবার ব্যাপারে, তাই প্রমাণ মুছে কাজ করে। যতই আপনার আমার চোখ যেটা দেখুক না কেন, আদালতে গিয়ে তার প্রমাণ দেওয়াটাই কিন্তু তাকে দোষী বা গুণী, অপরাধী বা মুক্ত হিসেবে ছাপ দেয়। তার অভিনয় ক্ষমতা বা অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসনীয়। টলিউড থেকে বলিউড সর্বত্রই তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তার শিল্পীর মুকুট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টলিউডে ব্যান কালচারের কারণে চমকানি ধমকানি রাজনীতির জন্য দীর্ঘদিন ধরে তাকে বহু বঞ্চনার শিকার হতে হয়েছে। কিন্তু আজকে পরিস্থিতি পাল্টেছে। বিরাট আসন নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, আর তিনি হচ্ছেন শিবপুর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ। আমরা রুদ্রনীল ঘোষের মুখোমুখি। নমস্কার রুদ্রদা। নমস্কার। ইমেজ বেঙ্গলে প্রথমেই স্বাগত এবং অনেক অভিনন্দন। আমি জানি যে তোমার এই যে জয়টা, এটা একদিকে তোমার রাজনৈতিক একটা জয় এবং তার পাশাপাশি দীর্ঘ যে লড়াই তোমার অভিনয় জীবনে, যে একদম প্রথম থেকে শুরু করে যবে থেকে তুমি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলতে শুরু করেছো, তবে থেকে তোমার উপরে এসছে একাধিক আক্রমণ, ব্যান। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আজকে বলো কেমন লাগছে? ভালো তো লাগবেই, তার কারণ একটা লক্ষ্যে পৌঁছবার জন্য যে কোনো মানুষ, সে যদি লক্ষ্যে অবিচল থাকে এবং তার যে ভাবনা, সেই ভাবনাটার সততা থাকে, কষ্ট হয়, দেরি হয়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং মানুষের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর থাকে, বিশ্বাসের দৃষ্টি, সেই ফলাফল তো অস্বীকার করা যায় না। আর এই মুহূর্তটাই তো সমগ্র পশ্চিমবঙ্গবাসীও দেখতে পেয়েছেন বলে তারা ভোট বাক্সে সেটা প্রতিফলিত করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে
এককভাবে তারা এই সংখ্যার আসন দিয়ে বাকি দলগুলোকে বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গের যে হাল তোমরা করেছো বা করেছিলে, বা মুখে যারা অনেক কথা বলেছিলে সেগুলো গল্প ছিল, আসল বাস্তবটা আমরা জীবন দিয়ে বুঝি। তাই আমরা কোথায় ভোট দেব তার জন্য তোমরা লাউড স্পিকার খরচ করো না, আমাদেরটা আমাদের মতো করে বুঝে নিতে দাও। দেখুন, একটা দীর্ঘ সময় বামেদের চলছে না, চলবে না, বিভিন্ন জটিল জটিল শব্দের বাঁধনে দেওয়া যুক্তি, মুখে একটা কঠিন বিরাট বড় সাবজেক্ট রাজনীতি, এটার মধ্যে আপনারা ঢুকবেন না, আমাদের বুঝতে দিন। গরিবের জন্য পার্টি বলে আলটিমেটলি গরিবকে লুট করার পার্টি কী করে চোখের সামনে হয়ে উঠলো আমরা সবাই দেখেছি। এই দলগুলি তারা প্রত্যেকে নিজেদের যে অবস্থান ছিল মানুষের ওপরে যা জানান দিয়েছিলেন, এমনকি শুধু মানুষকে না, তার দলের কর্মীদেরও জানান দিয়েছিলেন যে আমাদের দলটা এই জন্য আসুন কাজ করি। তারপর তারা সেটাকে ছেড়ে দিয়ে অহংকার, জেদ, আমরা যা মনে করছি ঠিক, মানুষ যা মনে করছে ভুল, মানুষকে আমরা কন্ট্রোল করব, এই একটা অদ্ভুত পরিবেশ তারা তৈরি করেছিলেন। তারা যেটা বলবেন সেটাই বর্তমান এবং ইতিহাস, আর মানুষ যেটা দেখতে পাচ্ছেন, সহ্য করছেন, সেইটা বর্তমান বা ইতিহাস নয়। এটা বারবার তারা বোঝাতে চেয়েছেন এবং মানুষকে আঘাত করে গেছে। ইন্টারনেট পরিষেবা প্রমাণ করে দিয়েছে বিভিন্ন দেশ, আমার দেশের বিভিন্ন রাজ্যের অ্যাকচুয়ালি কে কোথায় কেমন আছে, আদৌ কি ভালো আছে না খারাপ আছে। তারা কিছু বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে বিরাট বড় করে দেখিয়ে তারা মানুষকে ভুল বোঝাতে চেয়েছিলেন। মানুষ কিন্তু খুঁজে খুঁজে ঠিক কোনটা সেটা বুঝে নিজেরা নিয়েছেন। তো তাই এই জয়টা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির যে অজস্র সাধারণ কর্মী, তাদের একা পরিশ্রমের জয় নয়, তাদের পরিশ্রমকে, তাদের আত্মত্যাগকে, প্রায় 321-এর ওপর কর্মী প্রাণ দিয়েছেন মানুষকে, তার কি কি লুট হচ্ছে আর কি কি ভাবে লুট হচ্ছে আর কারা কি কি বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার জানাতে গিয়েছিলেন বলেই এই 320 জনের ওপরের মানুষকে, বিজেপির কর্মীদের, কার্যকর্তাদের প্রাণ কেড়ে নেওয়া হলো। তাদের যে লড়াই আর তার প্রতি মানুষের সজাগ দৃষ্টি, ভালো মন্দের তফাৎ, বহু রাজনেতার মতোই সাধারণ মানুষ যারা সক্রিয় রাজনীতি করে না, তাদের মধ্যে অনেক মানুষ আছেন বেশি বোঝেন। আপনি আমি কথা বলছি, আপনি সাংবাদিকতার মানুষ, আমি ঠিক যতটা রাজনীতির জগতে ততটাও শিল্প জগতে। কিন্তু এমনটা নয় যে যারা অন্যান্য জীবিকার মানুষ রয়েছেন তারা আমাদের থেকে কম বোঝেন। এখানে অনেকেই রয়েছেন, কেউ কেউ হয়তো একটু কম বুঝতে পারেন, অধিকাংশ মানুষ আছেন এগুলো কিন্তু ভালো করে বোঝেন আর নিজেই কিন্তু বিচার করার ক্ষমতায় রাখেন। তাই এই জয় যৌথ জয়, মানুষের সিদ্ধান্ত এবং বিজেপির পরিশ্রম। এই অন্ধকার মুক্ত পশ্চিমবঙ্গ চাওয়া, অপরাধ মুক্ত পশ্চিমবঙ্গ চাওয়া, নাগরিক অধিকার ধূলিসাৎ হওয়া পশ্চিমবঙ্গের নাগরিকেরা চেয়েছেন যে আমার নাগরিক অধিকার কে বা কারা ফিরিয়ে দিতে পারে। এটা উভয় পক্ষের জয়। তো তাই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে যারা ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন। অন্য কোনো রাজনৈতিক দলের মিথ্যে কথায় তারা প্রভাবিত হতে দেননি নিজেকে, নিজের পরিবারকে, নিজের পাড়াকে, নিজের সমাজকে। আমার মনে হয় যে তারা ঘুরিয়ে কোথাও বার্তাও দিলেন তৃণমূল কংগ্রেসকে, বামেদের বা কংগ্রেসকেও বা অন্যান্য দলকেও, যে আগে মিনিমাম সত্যিটা নিজেকে বলা প্র্যাকটিস করো, তারপর যদি তুমি কনভিন্স হও, তুমি বাম হতে পারো, তুমি কংগ্রেস হতে পারো, বা তুমি তৃণমূল হতে পারো, আগে নিজের কাছে সত্যিটা বলে একটু রিলিফ বোধ করো, তারপর আমাকে বোঝাতে এসো, নাহলে আমরা ঠিক এইভাবেই বুঝিয়ে যাব। ফলত মানুষের জয়তে তো খুশি লাগবেই, তবে
ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে বলতে পারি যে এই জয় আসলে জয় নয়, এই জয় আসলে অনেক বড় দায়িত্বের বোঝা মানুষ ভরসা করে দিলেন। দেখো, চাল ডাল কয়রা চাকরি চুরি এগুলো হয়তো খবর হিসেবে আমরা এক কথায় বলে দিতে পারি, কিন্তু এগুলোর সঙ্গে বহু মানুষের প্রাণ জীবন জীবিকা তছনছ হয়ে যাওয়ার দলিল রয়েছে। সরকারি পদ্ধতিতে চাকরিগুলো চুরি হয়েছে, মানুষের প্রাপ্য হক যা কেন্দ্র সরকার থেকে নানান প্রকল্পে পাঠানো হয়েছে সেগুলো হয় চুরি হয়েছে, নয় নাম পাল্টে দেওয়া হয়েছে। এই রাজ্যের বিগত শাসক দল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা অকাতরে ভুল বোঝাবার জন্য সরকারি যোগ্য অফিসার যারা, সরকারি কর্মী যারা পুলিশ কর্মী, তাদের উপর চাপ তৈরি করে বলতেন ইলেকশনের ফলাফল এটা হবে, এসআইআরে এই মৃত ব্যক্তিদের নাম কাটা যাবে না, না হলে তোমার পরিবার পরিজনকে আমরা ক্রিমিনাল বা পুলিশ দিয়ে হেনস্থা করব। পুলিশকে বাধ্য করা হয়েছে চোরেদের স্যালুট ঠুকতে, আর যাদের চুরি হয়ে গেছে তাদের জন্য পুলিশের ডান্ডা আর রক্ত তা ছিলই। তো ফলত এই যে দায়িত্বর জায়গাটা, যেমন আমি প্রণাম জানাতে চাই আমার শিবপুরের যারা মানুষেরা রয়েছেন, যারা আমাকে বিধায়ক হিসেবে দায়িত্ব তুলে দিয়েছেন। আমি প্রায় 1.5 মাসের ওপর হবে পরে এই টালিগঞ্জের বাড়িতে বসে কথা বলছি, বা তোমাদের সঙ্গে ধরো দেখা হচ্ছে যারা সাংবাদিক বন্ধু এখানকার কলকাতার। এই শিবপুরে নাগরিক পরিষেবা বন্ধ। 2018 সাল থেকে কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন 500 বছরের পুরনো শহর, সেটা বন্ধ। সেখানে রাস্তাঘাট ড্রেন পরিষ্কার হয় না, পরিচ্ছন্ন হয় না, ভ্যাটগুলো পড়ে রয়েছে, সামান্য বৃষ্টি না হলেও গোড়ালি অবধি জল, বিষাক্ত ড্রেনের জল, বৃষ্টি হলে দুয়ারে নর্দমা, রান্নাঘরে জল, ড্রেন পাঁক ময়লা, রোগ জীবাণু ঠিক করছে, মশা মাছি লার্ভা, ম্যালেরিয়া ডেঙ্গি ছড়াচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এটাই যেন প্রচারে গিয়ে দেখেছি সেই ছবি, এটাই যেন ভবিতব্য করে দেওয়া হয়েছিল। আমার মনে আছে যে আপনারা গিয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন, মানুষ জানিয়ে দিচ্ছিলেন সেদিনই যে তারা কি করতে চলেছেন, কেউ ডিরেক্টলি কেউ ইনডিরেক্টলি। রাত্রিবেলার দিকে সম্ভবত ওই সময় ওই কদমতলার দিকে ওইখানে চলছে, বেলিলিয়াস রোডের কাছে। তো যাই হোক, অনেক কাজ বাকি রয়েছে, কিচ্ছু নেই আমার শিবপুরের জায়গায়। মানুষ যেন মানুষ নয়, নাগরিক যেন তার অধিকার, যদি তৃণমূলের যারা জয়ী ওই সময়ের এমপি এমএলএ বা কাউন্সিলররা রয়েছেন তাদের কাছে যদি জানান যেন অপরাধ করে ফেলতেন। তৃণমূলের এমপি এমএলএ কাউন্সিলর নেতারা, তাদের কাজ ছিল হচ্ছে লুট করে নিজের টাকা বানানো, আবার মানুষের জন্য কাজ করতে হবে, এত বড় কথা মানুষ বলছে, তাদের থ্রেট করা হতো। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলতেন, পাড়ায় রাজনীতি করে মানুষকে জাগাতেন, তাদের মার ধর, জীবিকা কেড়ে নেওয়া, মিথ্যে কেস, কি না কি যন্ত্রণা দেওয়া হয়েছে। তারপরেও মানুষের দল আর আমাদের রাজনৈতিক কর্মীরা তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এই অন্ধকার মুক্তির পথ আমাদের লড়াই করে বার করতে হবে। আমি ধন্যবাদ এবং প্রণাম জানাই আমার শিবপুরের নাগরিকদের। বারবার বলি, আমি এবারে বলবো, তারা আমার কাছে ভোটার নয়, তাদের আমি ঘরের ছেলে, পাড়ার ছেলে, ওই মাটিরই ছেলে। ওই শিবপুর থেকেই আমার ছোটবেলা থেকে দলমত নির্বিশেষে কি করে সোশ্যাল কাজে ঝাঁপিয়ে পড়তে হয় শেখা। বাবা মা শিক্ষক ছিলেন, তার সঙ্গে তারা সাংঘাতিক সোশ্যাল ওয়ার্ক করতেন, তার সঙ্গে মা সঙ্গীত চর্চা করতেন, বাবা পেন্টার চিত্রশিল্পী ছিলেন। সবাই মিলে কি করে একসঙ্গে বাঁচা যাবে সেগুলো সারাক্ষণ শেখাতেন। রাজনীতি, থিয়েটার, এগুলো একসঙ্গে নিয়েই চলতো। ছাত্র রাজনীতি করে আমার বড় হওয়া, ছোটোবেলা থেকে রং তুলি নিয়ে দেওয়াল লিখতে বেরোনো। অনেকে মনে করেন যে আমার হয়তো অভিনয়তে নাম হয়েছে, তারপর বোধহয় একটু রাজনীতিতে দেখতে পাচ্ছেন, অনেকে ভুল করে ফেলেন। আমি বা কয়েকজনের ক্ষেত্রে এমন নয়, যদিও তৃণমূলের যারা এমপি এমএলএ হয়েছেন আমার বন্ধুরা, তাদের দেখে অনেকে মনে করেন বাকিটাও বুঝি এমন হবে, এমনটা নয়। এই যে জয়, এই জয়ের পর আমরা জানি যে অনেক দিন হাওড়ার বাড়িতে থাকা, তো বর্তমানে হাওড়ার বাড়িতে কে আছেন? আমার
জারতুতো খুঁড়তুতো ভাই বোন আমরা পাশাপাশি একসঙ্গেই থাকি। আসলে মা এবং বাবা মারা যাওয়ার পর তারা আমার তো খুব বন্ধু ছিলেন। আমার তো অন্য কোনো নিজের ভাই বোন নেই। যদি জারতুতো খুঁড়তুতো যারা ভাই বোন রয়েছেন আমারই তারা, একদম তারাই সামলান, তারাই আমার গার্জেন এখন। তো ওই বোন রান্না করে দেয়, অন্য কোথাও খেলেও রাগ করে। তো মা মারা যাওয়ার পর থেকে বিশেষ করে আর কি খুব খালি লাগতো। মা খুব কাছের বন্ধু ছিলেন, বাবাও। তো আমরা আড্ডা মারতাম বন্ধুর মতো। কিন্তু হঠাৎ করে খালি হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে যেতে ভালো লাগতো না, একা একা লাগতো, খুব কষ্ট, দম আটকাতো। ফলে আর কি যেতাম, আমি থাকতাম না। ওই বন্ধুবান্ধব কিছু, তাদের সঙ্গে কথা বলতাম, হয় পুজো বা অনুষ্ঠানে যেতাম, বা হয়তো ভাই বোনের সঙ্গে দেখা হতো, তারপর চলে আসতাম। কারণ রাত্রিবেলা খুব অস্বস্তি হতো, একটা যন্ত্রণা হতো। তো যাই হোক, ওই মাটিই তো সবটা শিখিয়েছে। অভিনয় চর্চা, ওখানে নাটকের দল, পদক্ষেপ, সেখান থেকে থিয়েটার চর্চা শুরু। আমার গানের দল ওখানে ছিল মাইলস্টোন বলে, আমি, অয়ন, সবুজ, আমরা চর্চা করতাম। এই সংস্কৃতি চর্চা, রাজনীতি এবং সোশ্যাল ওয়ার্ক, ওই মাটিটাই আমায় শিখিয়েছে। ওখান থেকেই শেখার সামান্যটুকু জ্ঞান যতটুকু পেয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ। তো তাই থ্রু সংস্কৃতি জগৎ, সিনেমা, থিয়েটার, এগুলো করতে পেরেছি। এবং এগুলো করে মানুষ বলেছেন না, যেটা শিখে এসছো হাওড়া থেকে এটা খারাপ না। তো এটা ভালো লাগা, আর কিছুই নয়। বহু মানুষের কাছে পৌঁছানো এখনও বাকি। তো এবার দুটো কাজই দেখতে হচ্ছে, মানে হাওড়া কলকাতা দুটো মিলিয়ে মেজরলি সময়টা তো হাওড়াতে দিতেই হবে। তো কারণ এতগুলো অপূর্ণ কাজ। হাওড়া, আমাদের শিবপুর বিধানসভায় অধিকাংশ স্বাস্থ্য ব্যবস্থাগুলো ভেঙে যাওয়া, হেলথ সেন্টারগুলো ধুঁকছে, যেগুলো গরিব মানুষ আর মধ্যবিত্তের কাছে বিশাল্যকরণীর মতো। সেগুলোকে কি করে দ্রুত ডেভেলপ করা যায়, নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, সেটা ক্লিন না হলে রাস্তাঘাটগুলো ঠিক করা যাবে না। যদি এটা কর্পোরেশনের কাজ, এই ছোটোগুলি রাস্তা, ড্রেন, ভ্যাট, এগুলো কর্পোরেশন সিস্টেমটার ইলেকশন করে দ্রুত চালু করা, যা সুপরিকল্পিতভাবে কে টিকিট পাবে এটা নিয়ে নাকি তৃণমূল নিজেদের মধ্যে খুনোখুনি করবে। তাই 2018 সাল থেকে কর্পোরেশন বন্ধ। এবং শিবপুরের 10টি ওয়ার্ড শুধু নয়, পুরো হাওড়ায় কোনো পুরো পিতাই নেই। তো ফলত কে কোথায় কি সমস্যা হচ্ছে, কে ড্রেন পরিষ্কার করবে, কে রাস্তা ঠিক করাবে, একটা প্রশাসক বসিয়ে একটা মানে নৃত্যনাট্যের একটা বন্দোবস্ত করে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নাগরিক অসম্মান ঘটিয়েছে। নাগরিক পরিষেবা বন্ধ করা, মানুষ ডাস্টবিনের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, এটা জীবন। রাস্তাঘাটে প্রপার ট্রাফিক সিগন্যালিং বন্দোবস্ত নেই, ট্রাফিক পুলিশ নেই, হেলমেট ছাড়া মানুষ ঘুরে বেড়াচ্ছে। এটা কি একটা নিরাপদ জীবনের ইঙ্গিত? তো অনেকগুলো কাজ বাকি। হাওড়াতে শিল্প সাহিত্য, যেমন সংস্কৃতি যেমন রয়েছে অগণিত, ওখানে প্রচুর ঐতিহাসিক মন্দির রয়েছে, সেগুলো সংস্কার বাকি। যেগুলো লাইব্রেরি রয়েছে সেগুলোর সংস্কার করতে হবে। আমাদের হাওড়ায় যেটা বলছিলাম, যে একদিকে যেমন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয় গলিতে গলিতে, ঠিক তেমনই তার পাশেই কারখানাগুলো থেকে লেদ মেশিনের আওয়াজ বেরিয়ে আসে। তো একদিকে শিল্প সংস্কৃতি, মানুষের স্বাস্থ্য, তার জীবনটাকে বাঁচাতে হবে। আর একদিকে ঠিক তেমনই কলকারখানাগুলো, মালিক শ্রমিক যেদিকে তাকিয়ে থাকেন। একটা সময় এই জায়গা থেকে যে রোজগার, সেটাই ভারতবর্ষের জিডিপিকে হেল্প করতো, অর্থনীতিকে হেল্প করতো। আজ সেটা ধুঁকছে। পরিবেশ দূষণটা রোধ করতে হবে, তার জন্য ব্যবস্থা নিতে হবে, কথা বলতে হবে। ব্যবসায়ী সমিতির যারা লোকজন নানাবিধ ব্যবসা করেন, শুধু কলকারখানা নয়, তাদের কি কি প্রয়োজন, তাদের সঙ্গে কথা বলে জানতে হবে। এই মাসের শেষের ধাপ থেকে যখন এই সরকারের সম্পূর্ণ স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, নিয়ম মেনে চলতে হয়, দ্রুত চাইলেই তো হয় না, সেগুলো হয়ে গেলে ওগুলোকে নিয়ে বসাবে। তাই অনেকগুলো কাজ রয়েছে এবং ধাপে ধাপে রয়েছে। দেখুন, 15 বছর ধরে তৃণমূলের যে অপশাসন, বলে না, এই ময়লা এসে যদি ঘর ঢেকে দিয়ে যায়, তার আস্তরণ যদি মোটা হয়, সেটা সরাতে সময় লাগে। আসল যেটা, খাঁটি যেটা, সেটাকে বার করতে সেই সময়টা মানুষ জানেন লাগবে। একেবারে। তো সব থেকে একটা খুব দারুণ চিত্র আমরা দেখেছি জয়ের পর, যখন প্রথম টালিগঞ্জের বাড়িতে তুমি যেদিন পা রাখলে, সেদিন তোমার কিছু গুণগ্রাহী বন্ধু বান্ধব
তারা তোমাকে এলেন এবং গিরু আবির দিয়ে আলিঙ্গন করলেন। আমাদের ওই পাশাপাশি ওই অভিজ্ঞতাটাও কিন্তু স্মরণে ছিল যে বহু কাজ তুমি পাওনি, এবং কাজটা পাওনি বলেই তখন কিন্তু যারা কাজ পেয়েছিল তারা কিন্তু খুব প্রতিবাদও করেনি। তো এই যে একটা মানে বৈপরীত্য আমরা দেখছি, মানে এটা তো তুমি বলছো না, এটা আমি তোমাকে বলছি, কারণ মানুষ আমার মাধ্যমে তোমার কাছে এই দুটো অভিব্যক্তির বিষয়ে জানতে চায়। তোমার কেমন মনে হয়েছিল যে একদিকে রুদ্রনীল ঘোষ ব্যান, একদিকে চমকানি ধমকানি, বিশ্বাস ব্রাদার্সের দাপট, বিশেষ বিশেষ মানুষকে কাজ দেওয়া হবে, প্রচুর প্রতিবাদ করেছো তুমি এর জন্য, আবার যেদিন তুমি জয়লাভ করলে সেদিন তারাই তোমাকে এসে গেরুয়া আবির দিয়ে তোমার এই বাড়িতে আলিঙ্গন করলো? কি মনে হচ্ছে? আমার মনে হয় এটাকে বলে সময়। এটাকে বলে সময়। আমি তো লক্ষ্যে অবিচল ছিলাম, আমি তো অন্যায়ের বিরুদ্ধেই কথাটা বলতাম, আর আমি তো আমার উপকারের কথা বলতাম না, যাতে সবার ভালো হয়, সবাই যাতে নিজের যোগ্যতা নিয়ে সসম্মানে কাজগুলো করতে পারে, নানাবিধ কাজ। সেই ক্ষেত্রে যে অন্যায়টা চলছে, যারা অন্যায় করছেন তাদের অন্যায় দেখে যারা চুপ থাকবেন, যারা অন্যায় করছেন তাদের অন্যায় দেখেও যারা ভুলে যাবে, তারাই যোগ্য। আর যারা অন্যায় দেখতে পাবেন বা প্রতিবাদ করবেন তারা অযোগ্য, তাদের পেটের ভাত কেড়ে নাও, তাদের ব্যান করে নাও, এটা হয়ে গেছিল কালচার। 2021-এ তোমাদের মনে আছে আমার বিরুদ্ধে আমি যখন এই সত্যি কথাগুলো বলতাম যে আমার ইন্ডাস্ট্রিকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আগে বছরে 100টার উপরে সিনেমা তৈরি হতো, আর এখন এই জটিল জটিল নিয়ম যা ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, তা জোর করে আরোপ করে শুধুমাত্র দালালতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যেভাবে ক্ষতি করা হয়েছে, বিভিন্ন চেয়ারে নিজেদের ঘনিষ্ঠ লোকজনকে বসিয়ে এবং বলে দেওয়া আমাদের খুঁত যে দেখবে তার কিন্তু কাজ যাবে কেমন, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটেছে। বারবার এই ইন্ডাস্ট্রি যখন স্ট্রাইক হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের জন্য হয়েছে, যাদের টালিগঞ্জ পরিচালনার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়ে দেখেছেন যে কি কি লেভেলে ক্ষতি হচ্ছে শিল্প সাহিত্য জগৎ, শুধুমাত্র আমার জগৎ নয়, সাহিত্য জগৎ, সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, যাত্রা, থিয়েটার, সব কিছুর ক্ষতি হয়েছে। তিনি যাদের দায়িত্ব দিয়েছেন তাদের অন্যায় এবং তারা কি ক্ষতি করছে জানবার পরেও তিনি তাদেরকে সরাননি বা বলেননি থামো, তাদের হাতেই আবার পরবর্তী সময়টা তুলে দিয়েছেন যাতে আরও ক্ষতি হতে পারে। আর যারা ওদের সঙ্গে থাকতেন তাদের মধ্যে কিছু মানুষ ছিলেন যারা ভয়ে তৃণমূল ছিল, বাড়িতে বৃদ্ধ বাবা মা, তাদের ওষুধ, তাদের ইএমআই, মাসে মাসে কিস্তি দিতে হবে, রোজগার তো করতে হবে, বাচ্চাকে তো বড় করতে হবে, যারা সত্যি কথা বলছেন তাদের পাশে যদি আমি দাঁড়াই তাহলে আমার পেটের ভাতটা বন্ধ হয়ে যাবে। আমি তাদের দোষ দিই না, তবে যাদের এসব না করলেও জীবনটা দারুণভাবে চলে যেত, তারা কেন এই মানুষকে যারা লুট করছেন, ক্ষতি করছেন, তাদের পক্ষ নিয়ে প্রচার করলেন, তাদের প্রার্থী হলেন, তাদের কয়েকজনকে দেখে খুব বিস্ময় লাগে। তবুও তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, সবাই ফুলমালা দিচ্ছেন। কাল তুমি আর তোমরা ছিলে আমায় ভুলে, আজ তোমরাই এসে কালের নিয়মে আমার ঘর ভরালে তাজা ফুলে। ভালো লাগে, প্রতিহিংসা নেই। ভারতীয় জনতা পার্টি একবারও কখনো প্রতিহিংসা, আমাদের এত কর্মীকে খুন করা হয়েছে, এত কাজ কেড়ে নেওয়া হয়েছে, এত সর্বনাশ করা হয়েছে, অমানবিক, অগণতান্ত্রিক, তার জন্য একবারও প্রতিশোধের কথা শেখায় না। তাই আমি ওই একই নিয়ম মেনেই একজন একনিষ্ঠ কর্মী আমার দলের হয়ে আমি এটাই বলবো, মনে আছে সব, কিন্তু ভয় নেই, কারণ ভরসা এসেছে। প্রতিহিংসা বলে শব্দটা নেই, যোগ্য মানুষ কাজ করবে। তবে হ্যাঁ, যোগ্য হতে গেলে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটিটাকে সম্মান করতে হবে, নাহলে আমি যোগ্য কিসের? আমি দারুণ যোগ্য ডাক্তার হয়ে একটা হাফ প্যান্ট আর টি শার্ট পরে সিগারেট টানতে টানতে আমি অপারেশন থিয়েটারে চলে গেলে ওই মাটিটার পবিত্রতা নষ্ট করা হয়। চাই যে দেশেতে আছি সেই দেশ বিরোধী কথাবার্তা বলবো, টুকরে টুকরে হওয়ার কথাবার্তা বলবো, কাশ্মীর বাঙ্গে আজাদি বলে মানুষকে ভুল বোঝাবো, এ তো দেশ বিরোধিতা করাই। যারা অপারেশন সিঁদুরের ঠিক আগের মুহূর্তে
শাঁখা সিঁদুর দেখে দেখে আমার মা বোনেদের সিঁদুর মুছে দিল, মারলো গুলি করে করে। যে দেশটা উৎসাহ দেয় বারবার, সেই দেশের পার্লামেন্ট থেকে বলা হলো, পাকিস্তান পার্লামেন্ট থেকে তো বলা হয়েছে যে আমরা কতভাবে ভারতবর্ষের ক্ষতি করেছি। যখন পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটিতে মারা হচ্ছে, যখন যে পাকিস্তানি জনতা ভারতবর্ষের ক্ষতিতে উল্লাস করে, তাদের কিছু অসুবিধে তৈরি করে দেওয়া হয়েছে। এই অরাজকতা যদি না তোমরা বন্ধ করো, জঙ্গিদের যদি প্রশ্রয় দাও, তো তাহলে তোমাদের এই কঠিন বিষয়টাকে সামলাতে হবে। এটা যখন করা হচ্ছে, আমার পশ্চিমবঙ্গে বামপন্থী থেকে শুরু করে তাদের প্রচুর শাখা সংগঠন থেকে দেখেছি পাকিস্তান বাঁচাও কমিটি তুলতে। তারা একবারও ভারতবর্ষের ওই মা বোনগুলোর পাশে দাঁড়ায়নি যারা হিন্দু জেনে একের পর এক গুলি করা হয়েছিল। মানুষ তাদের বুঝিয়ে দিচ্ছেন ভোট বাক্সে যে তোমরা যেভাবে ভুল বুঝিয়েছিলে, ভুল জানিয়েছিলে, সময় শেষ। নিজের সঙ্গে কথা বলো, নিজেকে ঠকিও না। আর আমাদের তো ঠকাতে এসোই না, তাহলে যা দিলাম এটা নিয়ে সন্তুষ্ট থাকো, আর আগে বাড়বার কথা ভেবো না। তোমার বন্ধু, তোমার ভাই 29শে মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার যে মৃত্যু, সেই মৃত্যুর তদন্ত হচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু সেও তো এই এক টলিউড রাজনীতির একটা শিকার। আজ অবধি তো তার কোনো সঠিক যে অনুসন্ধানের যে তথ্য, সেটা উঠে এলো না। কি মনে হয় যে এই রাহুলের মৃত্যুর তদন্ত সঠিক পথে এগোবে? নিশ্চিত থাকুন, এগোবে। ভারতীয় জনতা পার্টির সরকার তো এখনো সম্পূর্ণ মজবুতভাবে তৈরি হয়নি, কারণ নিয়ম অনুযায়ী আমাদের শপথ বাকি রয়েছে, দায়িত্ব বন্টন বাকি রয়েছে। যে বা যারা মন্ত্রিত্ব পাবেন, কারা পাবেন জানি না, কিছু মন্ত্রিত্ব ঘোষণা হয়েছে, বাকি কিছু বাকি। তার মধ্যেই তো বিভিন্ন দায়িত্বগুলো রয়েছে। সেটা হয়ে গেলেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে তোলাবাজি, দাদাগিরি এবং অযোগ্যকে যোগ্য বলে দাগিয়ে দেওয়ার খেলা শেষ, সিলেবাস শেষ। আমাদের সম্মানীয় সভাপতি সমীর ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন যে শিল্প সংস্কৃতি জগৎ যোগ্যতার বেসিসে চলবে, কে কোন ঝান্ডা রং সেটা দিয়ে চলবে না, না আটকানো না এগিয়ে দেওয়া, স্পষ্ট ক্লিন। যেহেতু রাহুলের ঘটনাটা এমন সময় ঘটেছিল, সেই সময় যাতে রক্তপাত এবং লুটহীন ভোট হয়, তাতে পশ্চিমবঙ্গের পুলিশদের একটা বড় অংশ জড়িয়েছিলেন। ঘটনা ঘটেছে উড়িষ্যাতে, মানে তালসারির ওখানে। ফলত কেসটা প্রপারলি হ্যান্ডওভার হয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে আসা, এবং তারপর নিরপেক্ষ তদন্ত তৈরি হয়। রাহুলকে তো কেউ মানে সরাসরি খুন করে হত্যা করেনি, গাফিলতি এবং উদাসীনতার জন্য এই মৃত্যুকে আহ্বান জানানো হয়েছে। দুর্ভাগ্যজনক, যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব ঝেড়ে ফেলে, রাহুল কি ইনটক্সিকেটেড ছিল, এই ধরনের কথা ছড়ানো থেকে শুরু করে, ওটা তো শুটিং শেষের পর জলের ওখানে গিয়েছিল বলে চরম মিথ্যে কথা বলে দোষটা রাহুলের ঘাড়েই চাপাবার যে চেষ্টা যারা করেছিলেন, ইনভেস্টিগেশন প্রপারলি হবে এবং তাদের তো জবাব দিতে হবে। তিনি যেই হন না কেন, যার যেই হন না কেন, সত্যিটা মানুষের কাছে উঠে আসবেই পুলিশি তদন্তে, এবং তারপর আইন যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। আইনের উপরে তো আমরা কেউ কথা বলতে পারি না, নিশ্চিতভাবে থেমে থাকবে না। রাহুল আমার সহকর্মী ছিল না, আমার ভাই ছিল, আর আমি ওর দাদা। দাদা দেখবে বসে বসে, এমনটা তো হয় না। আমরা অভাবের সময় একসঙ্গে একই ঘরে বসে ভাত খাওয়া, ওর মায়ের কাছে আমি খেতাম। লাস্ট ওর এই ঘটনা ঘটবার আগে ওর বাড়িতে যখন গেছি, খেতে খেতে ওর মা মনে করাচ্ছে, ওর মা আমার বন্ধু সম, আমার মায়ের মতো, যে আজকে তো তাড়াহুড়ো করছিস, তোর ইলেকশনের ঝামেলা মিটে যাক, একদিন ভাত খাবো, কার সঙ্গে খাবো আর। তো তাই মনে আছে, ব্যবস্থা তো হবেই। যার যতটুকু উদাসীনতা বা দুর্বলতার জন্যই ঘটনা ঘটেছে, তাকে তো স্বীকারোক্তি দিতেই হবে, সত্যটা মানুষকে জানাতেই হবে। আমরাও তো জানতে চাই। পুলিশ এখন নির্বাচন কমিশনের যে
কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ সিস্টেমকে, যে রক্তপাত লুটহীন ভোট পশ্চিমবঙ্গে যা মানুষ দেখলো, যে নির্বাচন কমিশন যদি কড়া হন, সতর্ক হন, তো তাহলে রক্তপাত লুটহীন ছাড়া ভোটও পশ্চিমবঙ্গে সম্ভব। এবং গণতন্ত্রের উৎসব, অর্থাৎ যার ভোট যিনি দিলেন তিনিও দেখলেন যে হ্যাঁ, এইবার প্রথম আমার ভোটটা নিশ্চিন্তে কাউন্ট হলো। কোনো মৃত ব্যক্তির ভোট নয়, কোনো বিদেশিদের ভোট নয়, কোনো ভুয়ো ডাবল কার্ডের ভোট নয়। গণতন্ত্রের উৎসব সত্যিই তো এবার মানুষ পালন করলেন। তো তাই পুলিশ দায়িত্ব পেয়ে যে কাজগুলো শুরু করবে, তার মধ্যে এই কাজটি তো রয়েছেই আমাদের এই টলিউডের ক্ষেত্রে। একেবারে। রুদ্রদা, আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম যে এই নির্বাচনের পরপর রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়া এবং তারপর রাজ চক্রবর্তী রাজনীতি থেকে বিদায় নিলেন। অন্যদিকে দেব তিনি বলছেন যে আমি এই রাজনীতিতে আসতে চাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। এই যে স্বীকারোক্তিগুলো, এটা থেকে কি মনে হচ্ছে, মানে কি পরিস্থিতি, মানে মানুষ কি তাদের আর গ্রহণ করতে পারছেন না? হতে পারে, আমি ঠিক জানি না। তবে এটা বলবো যে যে কাদাটা ছোঁড়া হয়েছিল রাজের দিকে, সেই কাদাটা রাজ চক্রবর্তীর মতো একজন গুণী পরিচালককে ছোঁড়া হয়নি। ছোঁড়া হয়েছিল তিনি পছন্দ করে যে রাজনৈতিক জামাটা গায়ে রেখে দিয়েছিলেন সেই দলটাকে। মানুষ হয়তো বার্তা দিলেন যে এই রাজনৈতিক তৃণমূলের নামের এই লুঠের যে দল, সেই জামাটা আপনাকে মানায় না, খুলে ফেলুন। তাই হয়তো রাজ খুলে ফেললো, ভালো তো। দেবের যদি মনে হয় যে এটা তো সত্যি ঘটনা, দেব তো আমাদের মতো ছাত্র রাজনীতি করে এরা তো কেউই আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তখন দুকুল ছাপানো প্রেম প্রত্যেকটি মানুষের, পশ্চিমবঙ্গের সমস্ত দলমত মিলেই তো পরিষ্কার সিপিএমের অপশাসন ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিলেন, ভালোবেসেছিলেন। যে ভরসা এবং ভালোবাসা তিনি নিজের ইচ্ছায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং চোর তকমা নিজেই নিজের গায়ে মেখেছেন অন্যায়কে প্রশ্রয় দিয়ে, তাঁর ইচ্ছা। তাই তিনি প্রাক্তন। দেবকে এক প্রকার হঠাৎ করেই রাজনীতিতে আনা হয়েছিল, সেটা তো আমি জানি ভালোভাবে, অনেকেই জানেন। এবার তারপর সে কেন রয়ে গিয়েছিল এ তো সে বলতে পারবে। রাজনীতি তো কখনো খারাপ কোনো কিছু নয়, নীতির রাজা তো রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আলাদা মত পথ থাকবেই, কিন্তু ভারতবর্ষের মতো একমাত্র দল যার কোনো ম্যানিফেস্টোই নেই, সেই দলে কেন এবং কি করে এতদিন ছিলেন সেটা তিনি বলতে পারবেন, এটা তার ইচ্ছা। রাজনীতি কেন ছাড়তে হবে? আপনি নিজের সঙ্গে যদি মানুষের হয়ে কাজ করবার এতই ভালো লাগা থাকে, নেশা থাকে, এটা একটা নেশা পাগলের মতো সবার জন্য কাজ করে, তার মধ্যে তো দোষ কোনো কিছুই নেই। এত বড় বৃহত্তম গণতন্ত্রের দেশে, গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন রাজনৈতিক মতপথ তারা লড়াই করবেন, কথা বলবেন, যুক্তি দিয়ে মানুষকে বোঝাবেন, মানুষ মিলিয়ে দেখবে যে কাদেরটা ঠিক কোনটা ঠিক। মানুষ অনেক বোঝেন, সেই দলকে তারা ক্ষমতায় আনবেন বা ক্ষমতা থেকে বিদায় দেবেন, ঠিক ভুলটা যাচাই করে। তো তাই এই দলটি যে চুরি জচ্চির সঙ্গে জড়িয়ে, এটা তো নতুন এনাদের কারুর জানার নয়, বরং আমি বলতে পারি যে তাদের অনেককেই বাই প্রেশার, তুমি যদি তৃণমূলের সঙ্গে না থাকো তাহলে তোমার জীবন জীবিকা বরবাদ করে দেওয়া হবে, এই অঘোষিত শর্ত বহুজনকে দেওয়া হয়েছে। আমার সঙ্গে দেখা করা যাবে না, আমায় সিনেমায় নেওয়া যাবে না, আমার সঙ্গে ছবি তোলা যাবে না, আমায় নেমন্তন্ন করা যাবে না। কেউ কেউ মেনেছেন, কেউ কেউ মানেননি। যাই হোক, মানে পার্লামেন্টে যাওয়ার সময় বা বিধানসভায় যাওয়ার সময় কেউ তো, তাই না? আমার মনে হয় যে তাদের কষ্টও লেগেছে, খারাপও লেগেছে, যে দলটাকে বিশ্বাস করেছিলাম সেই দলটা এই জায়গায় চলে গেল। আবার এরকম হতেও পারে যে এই দলটা করলে যা গালাগাল খেতে হচ্ছে, আমি আর গালাগাল খেতে চাই না, তাই বলে দেবো রাজনীতি করি না বাবা, সরে যেতে সুবিধা হবে, কোনো পক্ষেই যাব না। এটাও হতে পারে, আমি জানি না। তাদের মত, তাদের ইচ্ছা, তাদের মন মানসিকতা, তারা ঠিক করবেন তারা কি করবেন বা করবেন না। পুরো দুর্নীতি মামলায় সুজিত বোসকে অ্যারেস্ট করা হলো, স্বভাবতই প্রশ্ন উঠছে এরপর কে? এরপর কে সেটা তো সুজিত বাবু জানেন। আর কাদের কাদের সঙ্গে থেকে এই বিভিন্ন রকম চাকরি চুরি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশি জানেন, তিনি না বললে কেউ কোনো কাজ করতে পারে না বাঁকা পথে।
তার কাছে এখন সময় প্রচুর, দায়ী দায়িত্ব থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি দিয়ে দিয়েছে তাকে। এই সময় আরও তিনি মন দিয়ে ছবি আঁকবেন, কবিতা লিখবেন, সে মানুষ বুঝতে পারুক আর না পারুক কী বলছে বা কী দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে লোকে প্রশ্ন তুলছেন যে এই মাথাগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে, আসল বড় মাথা কোথায়? দেখুন, আমাদের সবার না একটা তাড়া রয়েছে, কারণ এই অন্ধকার থেকে মুক্তি পেতে চাইছি, এবং যারা এই অন্ধকারটা নামিয়ে এনেছে তাদের থেকেও আমরা মুক্তি পেতে চাইছি। যে নামগুলো আর শুনবো না, কিন্তু মিডিয়ার কাজ তো মিডিয়া করবেই, নামগুলো তুলে ধরবেই, প্রশ্নগুলো তো তুলবেই। আমার এই ক্ষেত্রে মনে হয় যে এরা অত্যন্ত বুদ্ধিমান অপরাধ সংগঠিত করবার ব্যাপারে, তাই প্রমাণ মুছে কাজ করে। যতই আপনার আমার চোখ যেটা দেখুক না কেন, আদালতে গিয়ে তার প্রমাণ দেওয়াটাই কিন্তু তাকে দোষী বা গুণী, অপরাধী বা মুক্ত হিসেবে ছাপ দেয়। তাই বিচার তো হবেই সবার, কোনো না কোনোভাবে, আমার মন বলছে, জানি না। এবং লেটস সি, মানে যতই তারা বিরোধী রাজনৈতিক দলের হন না কেন, তারা যে অন্যায় করুন না কেন, তারা এখানে গ্রেপ্তার হয়ে গেলে বাংলার নামটাই তো বদনাম হয়। তাই খারাপ লাগে, কিন্তু শাস্তি তো পেতেই হবে যদি কেউ অন্যায় করে থাকেন। তৃণমূলের ক্ষেত্রে যদি নয়, অন্যায় ওরাই করেন, ওটাই ওনাদের কাজ, ন্যায় করা তো কাজ নয়। তো যারাই করেছেন, অন্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদেরই টেনশন, আর যারা করেননি নাক ডেকে ঘুমন। কাজে পিসির আবদারে পরিষ্কার ভোগ করতেন। তিনি একজন অত্যন্ত সাধারণ এমপি, বাকি এমপিদের মতো। কজন সিকিউরিটি তার লাগে? 3-4 জন, তার বাইরে তো লাগবার নয় নিয়ম অনুযায়ী। কিন্তু পাছে তৃণমূলের লোকজনই তাকে পিটিয়ে না দেয়, সেই জন্যই বোধহয় এত পুলিশ দিয়ে ঘিরিয়ে রাখতেন, এবং পাবলিক যাতে তাদের ধরে টানাটানি না করে। বা কেউ কেউ বলেন ঘরে নাকি বিরাট হাজার হাজার কোটি টাকা লুকিয়ে রাখতেন বলেও তার দলের লোকজন বাড়িতে ঢুকলেও মোবাইল রেখে ঢুকতে হতো, মোবাইল নিয়ে নয়। লোকে বলে, জানি না। নির্বাচনের দিন আমরা দেখলাম যে ভোট গণনা কেন্দ্রের বাইরে যখন তিনি ছিলেন, তার গায়ে থুথু দেওয়া হলো। কেন ছিলেন? কি কারণে? বাড়িতে মশা ঢুকে গেছিল, রাত্রিবেলা বসে অসুবিধে ছিল বলে বোধহয় ওখানে এসেছিলেন, মশা কম টম বলে। আবার কেউ কেউ বলেছেন ইভিএম পাহারা দিতে যাচ্ছে। তোরা পাহারা দেবার কি? রাষ্ট্রীয় নিরাপত্তায় পাহারায় রয়েছে ইভিএম। এই যেন পরিষ্কার বিড়ালের মাছ পাহারা দেওয়ার গল্প, তাই না? অদ্ভুত। মনে করে দেখুন, এমসের মতো হাসপাতাল হতে দেবেন, আরে উপকার হবে মানুষের, তুমি আটকাচ্ছ কেন্দ্রের বলে। এটা কোন ধরনের অসভ্যতা? কোন ধরনের গণতান্ত্রিক মানসিকতা? একের পর এক বিশ্বকর্মা প্রকল্প, যেখানে কার্পেন্টার বলুন, নাপিত বলুন, ইলেকট্রিশিয়ান বলুন, তারা নিজেরা এন্টারপ্রেনার হয়ে উঠতে পারে, নিজেদের ব্যবসা করতে পারে, তার জন্য সাহায্য, লোন, সেটাকে আটকে রেখে দিয়েছে। বেকার যুবকদের স্টার্ট আপের জন্য, অন্যান্য কাজে ট্রেনিং সহায়তার জন্য পিএম কৌশল বলুন, দীনদয়াল উপাধ্যায় স্বনির্ভর যোজনা বলুন, এক গাদা প্রকল্প আটকে রেখে দিয়েছিল তারা। রেল ট্র্যাক সম্প্রসারণের জন্য জমি চাওয়া হয়েছে, যাতে রেল লাইন যাবে, মানুষের দুর্ভোগ কমবে এবং মানুষ চাকরি পাবে, সেই জায়গার জন্য জমি দেয়নি। চিংড়িঘাটে দেখতে পাচ্ছেন তো মেট্রোর কাজ, ইস্ট ওয়েস্ট, সেই মেট্রোর কাজ পরিষ্কার জুড়তে দিচ্ছে না। যদি মানুষ ইলেকশনের আগে এই পরিষেবা পেয়ে যায়, মানুষের যন্ত্রণা মুক্তি ঘটবে। কিন্তু এটা কেন্দ্র সরকার করে দিল বলে তারা যদি 2টো ভোট বেশি পেয়ে যায়, এই চরম জঘন্য একটা আচরণ তারা করেছেন। এবং এটা দেখে দেখে মানুষ সহ্য করেছে যে আমার গণতন্ত্র লুট করছো, মা বোনেদের মান সম্মান তোমরা লুট করছো। কল কারখানাগুলো থ্রেডবাজি করে বন্ধ করে দিলে। 6,000-এর ওপর কারখানা পশ্চিমবঙ্গ থেকে উঠে চলে গেল এই কয়েক বছরে। লাস্ট গেল আমাদের প্রিয় ব্রিটানিয়া বিস্কিট। ছেলে মেয়েগুলো কাজ হারালো, শ্রমিকগুলো বেকার হয়ে গেল, তারা পরিযায়ী হয়ে গেল। আর তুমি বলছো এগিয়ে বাংলা, সব দিক থেকে পিছিয়ে রেখে। মানুষ এই মিথ্যাচার, এই অন্যায়, তার বিরুদ্ধে নিজের ভবিষ্যৎ গড়তে, পরিবারকে বাঁচাতে ভারতীয় জনতা পার্টির ওপরেই আস্থা এবং আশীর্বাদ দিয়েছেন। শ্যামাপ্রসাদের বাংলায় তারাই পদ্মের ফুল ফুটিয়ে দিলেন। অন্য কোনো রাজনৈতিক দলের বুজরুকি মিথ্যে কথায় মানুষ কান দিলেন না। শুভেন্দু অধিকারীর পিএকে এইভাবে নৃশংসভাবে যে খুন করা হলো, আমরা জানি যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 2 জন বিহার থেকে, 1 জন উত্তরপ্রদেশ থেকে, কিন্তু মূল মাথা কার নির্দেশে এই ঘটনাটা ঘটলো, সেটা একটা বড় আজকে দিনে প্রশ্ন। দেখুন, সেই ইনভেস্টিগেশন পুলিশ খুব দায়িত্ব নিয়ে করছে। যেদিন ভাই চন্দ্রনাথ রথের সঙ্গে ঘটনা ঘটলো,
হাসপাতালে উপস্থিত ছিলাম, চোখের দিকে তাকাতেই পাচ্ছিলাম না, তার বন্ধ হয়ে থাকা চোখ। চন্দ্রনাথ রথ অত্যন্ত মিতভাষী ছিলেন, রাজনীতির তো মানুষও ছিল না, রাজনৈতিক ম্যানেজমেন্টের কাজটা করত সম্মানীয় শুভেন্দু অধিকারীর হয়ে। এবং সে সেদিন বিধানসভার গাড়িতেই ছিল, যে গাড়ির কাঁচ বিদ্ধ করে গুলি চালানো হয়, কাঁচ এফোর ওপর করে দেওয়া হয়। ডাক্তারবাবুরা দেখালেন ঠিক এখানে এখানে 5টা গুলি, নিখুঁত। পশ্চিমবঙ্গে ক্রাইম ঘটানো, ক্রাইম এবং ক্রিমিনাল, আর কোন একটা রাজনৈতিক দল কারা জড়িয়ে থাকে এটার সঙ্গে এতদিন ধরে মানুষ জানেন, তাই বলবার প্রয়োজন নেই যে কারা ঘটিয়েছে। এবং এটাও বলে দেওয়ার, এটা চন্দ্রর মা হাসিরানী রথ, তিনিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পরিষ্কার, এবং এলওপিও বলেছেন যে ভবানীপুরের যে জয়, সেই জয়ের অধিকাংশ ক্ষেত্রেই পরিষ্কার নির্ভীতে কাজ করে গেছে, মন দিয়ে কর্মীদের চাঙ্গা করা, লড়াই করা, মানুষের কাছে পৌঁছানো খবর, সেটাই চন্দ্রনাথ রথ। যেভাবে শুভেন্দু অধিকারী বলেছেন মানুষের কাছে পৌঁছতে, সে এগুলোতে সাহায্য করত, রাজনৈতিকভাবে নয়, ম্যানেজমেন্ট ও মুক্তমুখের জায়গা। কোনোদিন রাজনৈতিক বক্তৃতাই দেয়নি মঞ্চে উঠে। চন্দ্র এয়ারফোর্সে ছিল, তারপর শুভেন্দুদার কাছে এসেছিল। তাই এই ঘটনা পরিকল্পিত, মানে ওই ইরাকদারই বদলা নেওয়া, হয়তো সবাই বলছেন। পুলিশ তদন্ত করছে, আর এই পুলিশ মমতা পুলিশ নয়। বিজেপির হাতে যে শাসন ক্ষমতা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেই নতুন পশ্চিমবঙ্গ সরকারের, নতুন পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিচালনায় চলা সুদক্ষ পুলিশেরা আবার নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছেন। তো ফলত দ্রুত ইনভেস্টিগেশন শেষ হবে এবং কারাই কাজ করেছে জানতে সময় লাগবে না। গড়বাবুকে অ্যারেস্ট করা হলো, অনেক আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি যেভাবে অন্য ভাষাভাষী মানুষদের ছোট করতেন, তাড়িয়ে দেওয়ার কথা বলতেন, এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বিপদ ডেকে আনতেন, যারা এই বাম এবং তৃণমূলের হাতে পড়ে অর্থনৈতিক দিকে সর্বশান্ত পশ্চিমবঙ্গ থেকে কাজের সন্ধানে আমাদের যে ভাই বোনেরা, দাদারা অন্য রাজ্যে চলে গিয়ে চাকরি করতেন, হিন্দিভাষী রাজ্যে, তাদের তো প্রাণ সংশয় করে দিচ্ছিলেন তিনি। হিন্দি বলায় তাড়াও এড়াও, এটা কোন ধরনের কথা? ভারতবর্ষ ভাই, যে কোনো ভাষার মানুষ, যে কোনো জীবিকার মানুষ যেখানে খুশি কাজ করতে পারেন, জীবিকা নির্বাহ করতে পারেন। যেমন আমাদের বাঙালিদের এই বাম এবং তৃণমূলের হাতে পাল্লায় পড়ে গিয়ে কাজকর্ম হারিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করে খেতে হচ্ছে হিন্দি বলায়গুলোতে। সেখানে যদি কোনো অঘটন ঘটে যায়, তার এই কথাগুলো তো পৌঁছায় সেখানেও, কি হবে? তখন দায়িত্ব নিতেন গর্গবাবু, বিভেদ তৈরি করা, বিদ্বেষ তৈরি করা, নির্বাচন কমিশন নিয়ে উল্টো পাল্টা কথা বলে মানুষকে প্ররোচিত করা। তার একটাই উদ্দেশ্য, ওপেনলি তৃণমূলের টিম বি হিসেবে যা যাভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা, বাংলা পক্ষ নাম নিয়ে তারা এটা করবার চেষ্টা করে গেছে। এই শাস্তি অনেক আগেই তার পাওয়া উচিত ছিল। তিনি ধরাকে সরাগান করেছিলেন, সময় তৃণমূলের হার্ডকোর প্রচারক ছিলেন, তারপর অন্য একটি উইং খুললেন, খুলে ওই একই কাজই করতেন। নিরপেক্ষভাবে কাজ করলে তো এই ধরনের কথাবার্তা তিনি বলতেন না, এই ধরনের ঘটনা আমরা দেখতেও পেতাম। যাই হোক, তৃণমূল কংগ্রেস হারার পর বা তাদের শাসন ক্ষমতা চলে যাবার পর এখন একাধিক তৃণমূল নেতৃত্বরা তারা প্রতিবাদী হয়ে উঠেছেন। তো সভাপতি প্রশ্ন উঠছে যে এতদিন কোথায় ছিল প্রতিবাদ? তাহলে তো এরা তো কেউ প্রতিবাদী হয়নি, এরা পিঠ বাঁচাবার চেষ্টা করছেন মানুষের কাছ থেকে। ইলেকশনের ফলাফল বেরোবার সময় দুপুর 2টো অবধি যারা জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান দিচ্ছিল, তারাই হঠাৎ করে ফলাফল বেরিয়ে যাওয়ার পর বিকেলবেলা 6টার পর থেকে জয় শ্রীরাম বলে একটা গেরুয়া কাপড় আর মাথায় তিলক কেটে বিজেপি সেজে নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে এবং নিজেদের মেরে এই 4 ঘন্টার তৎকাল বিজেপিরা তারা প্রমাণ করার চেষ্টা করে তারাও বিজেপি আর ওরা খারাপ তৃণমূল। এটা কম্পিটিশন চলেছে কে
ভালো বিজেপি হওয়ার চরিত্রে অভিনয় করতে পারে এবং তৃণমূলকে মারলেই সে ভালো বিজেপি হয়ে যাচ্ছে নাকি এবং সে খারাপ তৃণমূল হয়ে যাচ্ছে। কয়েনের পিঠোপিঠ। একই সঙ্গে তো পরিষ্কার তারা চুরি হতে দিয়েছেন, চুরি করেছেন, অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের লুট আর ক্ষতি দেখেছেন এবং তার ভাগও পেয়েছে। এদের মধ্যে অনেকেই আছেন যারা ওই সময় যে পাপের ভাগ, লুটের ভাগ সেটা পেয়ে ধরা না পড়ে যায়। আচ্ছা, কি করে ইনভেস্টিগেশন এড়ানো যায়? তাহলে কি আমরা তৃণমূলকে গালাগাল দিলে আমাদের আর সেই চোর তৃণমূল ভাববে না? এরম ভেবে এই পরিকল্পনাও অনেকে সাজিয়েছেন, সে খবরও আমরা পেয়েছি। অনেকে বিজেপিতে আসতে চাইছে। দেখুন, আমিও তো পরিষ্কার ধরুন 6 ফুট লম্বা হতে চেয়েছিলাম। আমি কি হয়েছি? হয়নি তো। 25 বছর ধরে চেয়েছি, হয়নি। তারা তো সবে 2-1 দিন চাইলেন। দেখা যাক আমিও কবে 6 ফুট হই আর তারাও কবে বিজেপি হয়। তো রুদ্রনীল ঘোষ কি মন্ত্রী হতে চান? দেখুন, এটা চাওয়া না চাওয়ার একদমই বিষয় নয়, পরিষ্কার দলীয় সিদ্ধান্ত। আর এত মানুষ, যোগ্য মানুষ, আমাদের শিল্প জগৎ থেকেও প্রচুর যোগ্য মানুষ, তাদেরকে মানুষ বিধায়ক বানিয়েছেন। এবার তার মধ্যে থেকে কারা কি হতে চলেছেন আমরা কেউই জানি না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সাংগঠনিক দল যা সিদ্ধান্ত নেবে তার বাইরে ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকতে পারে না এবং নেই। আমাদের সেটা নিয়ে আনন্দ নেই, কষ্টও নেই। যদি আমার চেনা জানা কোনো বন্ধু, সহকর্মী কোনো দায়িত্ব পান, আমার কাজ ওই রামচন্দ্র যেমন সেতু বানার সময় কাঠবিড়ালিও হেল্প করেছিল পাথর নিয়ে এসে ছোটো হাতে, ঠিক তেমন যে কোনো বিষয় সম্পর্কে আমি যতটুকু জানি সেটুকু তার কাছে যোগান দিয়ে তার কাজটা যে অচলায়তন বানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গকে তো সব দিক থেকে সাজাতে হবে, পেটে ভাত হাতে কাজ এটা তো আনতে হবে। একটু নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা এগুলো মজবুত করতে হবে, ব্যবসা এগুলোকে পোক্ত করতে হবে, সুস্থ সংস্কৃতির পক্ষে আবার পশ্চিমবঙ্গকে জাগাতে হবে। তো সেই কাজে আমার যদি সামান্য কোনো হেল্প লাগে তার জন্য আমি প্রস্তুত এবং আনন্দও পাবো। সামান্য যে পুরো পরিষেবাগুলো বিভিন্ন এলাকায় সেগুলো পাচ্ছেন না সাধারণ মানুষ, তো এই পরিপ্রেক্ষিতে কি পুরো ভোটটা এগিয়ে আসতে পারে, এরকম সম্ভাবনা হতে পারে? হাওড়ার ক্ষেত্রে তো বলতেই পারি যে 2018 সাল থেকে পুরো পরিষেবা বন্ধ, তো ফলত সেখানে তো ইমিডিয়েটলি হওয়ার দরকার। এ বিষয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিশ্চয়ই কোনো বার্তা দেবেন যে সরকারের পক্ষে কি আলোচনা হয়েছে এবং সরকার অবশ্যই এই যন্ত্রণামুক্তি চায় মানুষের। অপেক্ষায় রয়েছে, খুব দ্রুত এগুলোর মোকাবিলা হবে। আবার বলছি যে সরকার ফুল ফর্মে স্ট্রাকচারে তৈরি হলো, কিন্তু বেশ কিছু সরকারি অফিসারদের খারাপ কাজ করতে বাধ্য হওয়ার একটা অভ্যাস তৈরি করেছিল তৃণমূল। তাই ওই লোকগুলো যদি ওখানে থেকে যান তো তাহলে তো একই বিপদ থেকে গেল। তাই শুধুমাত্র নতুন সরকারে কারা কারা নতুন দায়িত্ব পেলেন সেই বিভাগটা ভাগ হওয়া নয়, পদ্ধতিতে পরিষ্কার বেশ কিছু সরকারি অফিসার যারা তৃণমূলের কাটমানির ভাগ পেতেন তাদেরকে আইডেন্টিফাই করে যদি না সরিয়ে ভালো লোক না নিয়ে আসা যায় তো তবে তো দ্রুত কাজগুলো করা যাবে না। সেই প্রক্রিয়া চলছে। এই জয়ে কাকে উৎসর্গ করবেন রুদ্রনীল ঘোষ? পশ্চিমবঙ্গের মানুষকে, এবং সব থেকে বড় কথা হলো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং আমাদের এই 321 জন কর্মী যারা ভারতীয় জনতা পার্টির সরকার হোক, অন্ধকার আর লুঠের সরকার যা মানুষকে যন্ত্রণা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তা চলে যাক, এই কথা বলতে বলতে যাদের খুন হয়ে যেতে হয়েছে এই জয় তাদের। কারণ তারা এই সাহসের ধ্বজাটা, আত্মবলিদানের যে ধ্বজাটা যা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী প্রত্যেক মুহূর্তে প্রস্তুত থাকে, তার প্রথম বীণাটা, রুদ্র বীণা তারাই বাজিয়েছিলেন। অনেক ধন্যবাদ রুদ্রদা, অত্যন্ত ব্যস্ততার মধ্যে এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করব যে এরকম আরও অনেক ভালো কাজ নিয়ে আমরা মুখোমুখি হব রুদ্রদার সামনে, শুনবো, জানবো, যাতে আগামী দিনে আমরা প্রত্যেকে উপকৃত হতে পারি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ রুদ্রদাকে। নমস্কার। নমস্কার।